দেখুন, তাহের সাহেবের যে বক্তব্যটা এটা আমিও শুনেছি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। উনি ফাঁস করে দিবেন, এই কথাটা কিন্তু ট্রিকি, এই কথাটা কিন্তু এক্সপ্লয়েটিভ। জামাত অনেক সময় ন্যায্যতার কথা বলে, তো আপনি ফাঁস করে দেবেন কেন? এখনো দেননি কেন ফাঁস করে? এটা তো দেশের আইন। আপনার কাছে যদি এমন কোনো তথ্য থাকে যেটা goes against the state, goes against the interest of the people, এটা যদি ইনক্রিমিনেটিং থাকে, তাহলে আপনার দায়িত্ব হলো এটা যথাযথ জায়গায় সেটাকে বলে দেওয়া, মানে পুলিশের কাছে অন্তত বলা, যেখানে বলা সেটা বলা। আপনি ধরে রাখলেন কেন? আপনিও কি এইটা আটকিয়ে রেখে অন্য কিছু গেইন করতে চান? তো এইটা তো সুনাগরিকের দায়িত্ব হলো না, নেতা তো অনেক পরের কথা। আমার 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 রিকোয়েস্ট থাকবে, ইমিডিয়েটলি আপনি এটা প্রকাশ করেন, আপনি কি আছে আপনার কাছে, আমরা জানতে চাই। আমরা জানতে যে চাই এইটা আপনার সুইট উইল না, এটা আমার অধিকার। দেয়ার সামথিং হ্যাজ হ্যাপেন্ড, কোন একটা তথ্য আপনার কাছে আসছে যেটা হয়তো ওই নাহিদের কাছে থাকতে পারে, প্রকাশ করছেন না কেন? আমরা তো মাঝে মাঝে এই যে অডিও টেপ, ভিডিও টেপ দেখি, আমরা দেখতে চাই, এগুলো তো আমার জানার অধিকার। ওয়াই ওয়াই ইউ আর ডিনাইং মাই রাইটস টু নো কি হয়েছে, এবং সেখানে যদি দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ জড়িত থাকে, আপনি টুমারো ইউ মাস্ট ডিসক্লোজ, কালকে সকালবেলায় আপনি এটা ডিসক্লোজ করবেন। আপনি যদি ধরে রাখেন তাহলে এটা মানুষ মনে করবে যে আপনি এটা থেকে অন্য কিছু গেইন করতে চাচ্ছেন, ইলেকশন গেইন অথবা কোনো কিছু গেইন করতে চাচ্ছেন। ডোন্ট ডু দ্যাট। এবং এই জামাত এক ধরনের জীবিকা, এবং জামাত কেন এই বসুন্ধরার বিরুদ্ধে একটা কথা বললো না এখন পর্যন্ত? আওয়ামী লীগ তো বলেই নাই, সবাই ওখান থেকে জুস খায়, বিএনপি বলে না, আপনি বললেন না কেন? রাদার 5ই আগস্টের পরে সেখানে যে তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করে আসছেন যে বসুন্ধরা গ্রুপ 80% জমির মালিক তারা নয়, লক্ষ লক্ষ কোটি টাকার জমি তারা দখল করে আছে। এখন পর্যন্ত জামাত এইগুলোর বিচার করবে কি করবে না? বসুন্ধরা গ্রুপে একটি প্রশ্ন তুললেন না কেন? আপনাদের কি দায়িত্ব নাই জনগণের সম্পত্তি জনগণের কাছে ফেরত দেওয়া? সেখানে কোনো আইন মানছে না, রাষ্ট্রের বিধায় রাষ্ট্র কি করে থাকে? আপনার সেটা বসুন্ধরা গ্রুপ সহ অন্য অন্য দুর্বৃত্তায়িত ব্যবসায়ী যারা আছে তাদের সম্বন্ধে আপনাদের অবস্থান কি, সেটাও তো তাদের পরিষ্কার করা উচিত। তো আমি আগের জায়গাটা একটু আসি, যে এই মানবতাবিরোধী অপরাধ যেটা ইউএন এর রিপোর্টে প্রকাশিত হয়েছে, এইখানে ল মিনিস্টার, ল অ্যাডভাইজার দুইটা বড় সুযোগ নষ্ট করেছেন, এবং ভবিষ্যতে উনি এটা কোশ্চেনের সম্মুখীন হবে। এক, যে ইউএন এর সেই রিপোর্টে ছিল মানবতা বিরোধী অপরাধ যারা প্রিন্সিপাল অফেন্ডার্স, তাদের বিচারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেগ, নেদারল্যান্ডসের হেগে হতে পারে। এইখানে যদি ট্রান্সফার করতো তাহলে আজকে এই যে ভারতে পলাতক যে আওয়ামী লীগের নেতারা, হাসিনা সহ, তাদের উপর একটা চাপ সৃষ্টি হতো। এই সুযোগটা কেন নষ্ট করলেন? আরেকটা হলো যে এই যে অ্যামেন্ডমেন্ট গুলো করা হলো, একটা সর্বশেষ অ্যামেন্ডমেন্টটা বড় ধরনের কোশ্চেনের সৃষ্টি হয়েছে, যে ফর্মাল চার্জ দাখিল করার পরেই তা কেউ যদি চাকরিতে থাকে তার চাকরি চলে যাবে, এবং অন্য অন্য কি ইলেকশন করতে পারবে না, করতে পারবে না। এইটা আপনার সংবিধানের 7 ধারার সাথে কিভাবে আপনি কমফোর্টেবল করবেন? সংবিধানের অনুচ্ছেদ 7-এ বলা আছে যে অন্য যে কোনো আইন যতটুকু কন্ট্রাডিক্টরি হবে এটা অটোমেটিক ভয়েড হবে। ইভেন আর্টিকেল 47-এ যে এক্সট্রা প্রোটেকশন দিয়েছে, ওইটা তো ফেসিজমের প্রোটেকশন ছিল, এইটাও কি টিকবে? সো এই ধরনের আইন পাশ করা তো উচিত হয় না। তাদেরকে বিচারের মাধ্যমে শাস্তি দিয়ে ডিসকোয়ালিফাই করতে হবে, নির্বাচন অথবা যখন শাস্তি হবে। দ্য প্রিজাম্পশন অফ ল, কারো শাস্তি না হওয়া পর্যন্ত every person will be presumed to be innocent until and unless found guilty by a competent court. তো আপনি বিচারের আগে বিচার করবে, এটা তো মানুষ সমালোচনা করবে যে এটা ওই ফেসিজমের ট্রায়াল, ফেসিজম যেভাবে হয়েছে সেইভাবে। আর এই 1973 একটা, এটা তো একটা আসলে যুদ্ধ অপরাধী 1971 সালের প্রেক্ষাপটে এই আইনটা করা হয়েছিল। এখন এই যে আইনের আরেকটা বিধান আছে যে যখন যে অপরাধ করবে সেই সময় যে আইন বহাল থাকবে সেই আইনে তাদেরকে বিচার করতে হবে। তো ইতিমধ্যে 3বার না 4বার অ্যামেন্ডমেন্ট হয়েছে।
তো আপনার ইচ্ছে মতন অ্যামেন্ডমেন্ট করবেন আর বিচার করবেন, এইটাও তো ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন হবে। তো এই ট্রান্সপারেন্ট যদি না রাখতে পারেন তাহলে তো এই আলোচনা হবে। তো এই যে সুযোগটা মিস হলো, ইউএনএ আজকে যদি বিচার হতো তাহলে তো শেখ হাসিনার উপরে ভারতের উপরে একটা চাপ সৃষ্টি হতো। তো আমার এই ভুলগুলো বোধহয় হচ্ছে, এইটা এখনো সুযোগ আছে কিন্তু ইউএনএ এটা পাঠাবার জন্য। তাহলে এইখানে ট্রাইব্যুনালের উপরে চাপ কমতো, এখানে তারপরে সেকেন্ড সারি অথবা তৃতীয় সারির যারা অপরাধী আছে তাদের বিচার করতে পারতো। বিচারের একাধিক ফর্ম থাকে। আর এইখানে আমি তিনটা কেসের আমি ডিফেন্স লয়ার ছিলাম। তো এখানে যারা এখন প্রসিকিউশন টিম আছে তারা অনেকেই ডিফেন্স লয়ার ছিল। আমরা দেখেছি যে এটা একটা মানে এমন কঠিন একটা বিচারালয় যে এখানে কারো জামিন দেওয়া হয় না। প্রথম দিকে তো কোনো জামিন হতো না, শেষ দিকে দুই একটা কিছু জামিন হয়েছে, একদম বিরুদ্ধ মারা যাচ্ছে এরকম কয়েকটা জামিন হয়েছে। তো আমরা যদি মিডিয়ায় বলেছি যে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তো সেই জন্য এই বিপ্লবের বড় একটা আকাঙ্ক্ষা ছিল ন্যায় বিচার, ন্যায্যতা এবং রুল অফ ল। তো সেইটা যদি আপনি স্বচ্ছতার সাথে এই বিচার না করতে পারেন তাহলে তো অনেকে বলতে পারে যে এখানেও ওই ফেসিজমের আবার ভূত যাতে পেয়ে না বসে। তো এই কোশ্চেন গুলো আসবে, অনেকেই ব্যক্তিগতভাবে এইগুলো আলোচনা শুরু করেছে, অনেকে প্রেস কনফারেন্স শুরু করেছে। তা আমি এখনো মনে করি সরকার সিদ্ধান্ত নিতে পারে কোথায় এই ট্রায়াল কন্ডাক্ট হবে। তো যে যুদ্ধ অপরাধী ইনভেস্টিগেশন যারা বলা হয়েছে, শেখ হাসিনার জন্য রেড অ্যালার্ট জারি করার কথা বলা হয়েছে, এর আগেও আমরা শুনেছি এই রেড অ্যালার্ট এগুলো থাকে। আপনি দেখেন যে আওয়ামী লীগের সময় 15 বছরে ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে তার অনেকগুলো আপিল এখন পর্যন্ত শুনানি হয় নাই। কিছু আপিল শুনানি হয়েছে, তারা খালাস পাইছে। এখনো এই অনেকে এই আপিল শুনানি করতে পারে নাই। তো এইখানে বিচার হবে, তারপর আপিলে যাবে, আপিলে কি নিষ্পত্তি হবে সেটা ডিপেন্ড করবে পরবর্তী সরকার কি অ্যাপ্রোচ নেয় এর উপরে, তারা কি পলিটিক্যাল অবজেক্টিভ নেয় সেটার উপর নির্ভর করবে। সেই জন্য এইটা একটা সুযোগ নষ্ট হয়েছে বলে আমি মনে করি। যে এইটা অন্তত প্রিন্সিপাল অফেন্ডার তারেক সিদ্দিকী, তারপরে এই মুজিব, আকবর, এই ধরনের লোক যারা এই যে পালাই গেল, কবির, যারা তারা পালাই গেল কেন? ইউ ফেস দ্য ট্রায়াল। আপনি পালাই যাবেন কেন? আপনি অন্যায় না করলে পালাই যাবেন কেন? আপনার সেই মোরাল স্ট্রেংথ নাই কেন দ্যাট ইউ ফেস দ্য ট্রায়াল? সো এই যে পালাই গেছে এইটা প্রমাণ করে যে তারা দোষী। এই ধরনের অপরাধীকে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হতো তাহলে বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি হইতো, আর কোনোদিন এই ফ্যাসিজম সৃষ্টি হইতো না। এই সুযোগটা আমরা মিস করেছি বলে মনে হয়। আসিফ নজরুল আমাদের কথাবার্তা শোনার সময় নাই তার, যদি কেউ সংশ্লিষ্ট শুনে থাকে তারা এটা বিবেচনা নিতে পারে। আমি এখনো মনে করি যে ওই ইউএন এর সেই সুপারিশ অনুযায়ী অন্তত প্রিন্সিপাল অফেন্ডার্স 50 জন থেকে 100 জন অথবা 25 জন আপনি পাঠান, তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেফার করেন। সেইটা এই জাতির জন্য সবচেয়ে বড় সংস্কার, সবচেয়ে বড় উপকার হবে, সবচেয়ে বড় এক্সাম্পল শুরু হবে যে আর কোনোদিন যাতে এই নির্বাচনের নামে অথবা গণতন্ত্রের নামে ফ্যাসিজম সৃষ্টি না হয়। ধন্যবাদ।